আজকে একটু আনটাইমলি আমি লাইভে এসেছি। বলতে পারেন সকাল সকাল আজকে লাইভে চলে এসেছি। দুদিন আমি লাইভে আসিনি, ভিডিও আপলোড হয়েছিল রেকর্ডেড। তো সেই কারণে, আর তাছাড়া আজকে একটা বড় দিন, সেটা হচ্ছে নতুন সরকারের নতুন বাজেট পেশ হতে চলেছে। তো সুতরাং সেখানে কি কি থাকতে পারে, কি কি বরাদ্দ হতে পারে, কারণ এটা একটা মানে আমরা তাকিয়ে রয়েছি যে আজকের নতুন বাজেটে কি কি ঘোষণা হতে পারে, তাই তো? আচ্ছা, ইট সাউন্ডস লাইক এভরিথিং ইজ ফাইন। গুড মর্নিং। গুড, ভেরি ভেরি গুড মর্নিং। দেখি ওই ফোনটা। রাধে রাধে, রাধে রাধে। ঠিক আছে। দিদি, ফিরহাদ হাকিমকে যদি অনার দিতে হয় তাহলে সেটা রাষ্ট্রবাদী সনাতনী হয়ে খারাপ লাগে। আচ্ছা, প্রতাপ মিত্র রয় বলছেন শুভ সকাল। বলছি আমার কমপ্লিট হওয়ার পরে তো তুই শেয়ার করতে পারিস নাকি? হ্যাঁ, ঠিক আছে। গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। গুড মর্নিং ম্যাম। প্রাইমারি ইন্টারভিউ ভ্যাকেন্সি কি বাড়বে? হ্যাঁ, এই খবরও রয়েছে, আমি আজকে আপনাদেরকে জানাবো। আচ্ছা, নিয়োগ চাই, নিয়োগ তো চাই, কারণ সরকার পরিবর্তনের মেন কারণ হচ্ছে নিয়োগ চাই। যুব সাথী পাবো তো? যুব সাথীর থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে যে যুবকদের কর্মসংস্থানের জায়গা তৈরি করা। এবং যুব সাথী পাবো তো মানে আমার এই কথাটা খুব মানে খুবই খারাপ লাগছে। আমি নিজেও একজন যুবক যদিও, কিন্তু চাকরির প্রতি একটু অ্যাগ্রেসিভ হতে হবে। টাকা বাড়িতে বসে পাবো কি পাবেন না, সেটা সরকারি প্রকল্প সরকার দেবে কিনা সেটা অন্য কথা, কিন্তু আমাদের ডিমান্ড প্রাইমারি হওয়া উচিত যে আমাদেরকে এমন জায়গা তৈরি করে দাও যেখানে আমরা যাতে চাকরি করি। কারণ ভাতা 3,000 টাকা নিয়ে যুবকদের কি করে চলবে? মহিলাদের যাও বা চলবে, এটা তো গ্রাউন্ড রিয়ালিটি। মহিলাদের যাও বা চলবে, মহিলারা একটু দেখতে সুন্দর, একটু ঠিকঠাক হলে বিয়ে টিয়ে করে দাও ভাই, ও সেটেল হয়ে গেল। আর যদি দেখতে ভালো হয় তাহলে পড়াশোনাও লাগে না, কোন একটা ছেলের সঙ্গে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিলে সে চলে গেল। কিন্তু যুবকদের তো তা নয়, যুবকদের জন্য চাকরি ভীষণ ম্যান্ডেটারি, মানে যুব সাথী পাওয়ার থেকেও বেশি ম্যান্ডেটারি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো পুরুষদের এটা খুব বড় প্রবলেম, তো তাদের চাকরির ব্যবস্থা করতে হবে। ধুর, ভিখারি রাজ্যে নিজেকে ভিখারি ভিখারি সকাল সকাল, ধুর, ভিখারি রাজ্যে নিজেকে ভিখারি ভিখারি মনে হওয়া শুরু হয়েছে এবার। ফ্রিবিজ চাই না, রিক্রুটমেন্ট চাই। এক্স্যাক্টলি তাই, আমারও সেটাই কথা হচ্ছে। আর ফ্রিবিজের ইম্প্যাক্টও খুব বাজে পড়তে লাগে না? তো যাই হোক, এবার আমরা একটুখানি খবরে ফিরি এবং খবর শুরু করি, তারপর আমরা লাস্টে আরো বেশ কিছু কমেন্ট পড়বো। প্রথমেই আমি আপনাদের সামনে যেটা শুরু করব সেটা হচ্ছে যে দিদি মমতা ব্যানার্জি কিন্তু হাইকোর্টে পৌঁছে গেছেন 8 জন প্রার্থীকে নিয়ে, হাড়ুয়া প্রার্থীকে নিয়ে মামলা করতে, যে না এই পুরো ইলেকশন কিন্তু গন্ডগোল হয়েছে। এবং সেখানে এটা মমতা ব্যানার্জি বুঝিয়েছেন যে প্রথমে যেটা বলছিলেন যে আমাদের 100টা সিটে কারচুপি হয়েছে। ভাবুন, আমাদের 100টা সিটে কারচুপি হয়েছে, তার মধ্যে মাত্র 8 জনকে নিয়ে হাইকোর্টে মমতা ব্যানার্জি পৌঁছতে পেরেছেন, সেখানে মামলা করেছেন। কারণ নিয়ম রয়েছে যে ইলেকশন রেজাল্ট আউটের পর 45 দিনের মধ্যে মামলা করতে হবে। শুনে অত্যন্ত হাসি লাগছে, খারাপ লাগছে যে পরিস্থিতি আজকে দলের এমন জায়গায় গিয়ে ঠেকেছে, মানে এত খারাপ পরিস্থিতি হয়ে গিয়ে ঠেকেছে, মানে রাতারাতি এমন পরিস্থিতি হয়েছে যে দিদি ওই 203 জনকে পর্যন্ত রাজি করাতে পারেননি। মানে টোটাল কটা প্রার্থী দিয়েছিল তৃণমূল কংগ্রেস? 291টা সিটে প্রার্থী দিয়েছিলেন। তো ভালো করে শুনুন, আমি ভীষণ ইম্পর্টেন্ট কথা আপনাদের সামনে বলতে এসেছি, আর একদম ফ্যাক্ট আপনাদের সামনে আমি তুলে ধরতে এসেছি। সেটা হচ্ছে পাহাড়ি 3টে সিট বাদ দিলে 291টা সিটে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে, তার মধ্যে মাত্র 80টা জিতেছে। তাহলে বাকি যারা পড়ে রয়েছেন, দিদি যেভাবে আন্দোলন করছিলেন, যেভাবে বলছিলেন রাস্তায় নামবো, তাতে প্রায় বলছিলেন যে 100টা সিট মতো কারচুপি হয়েছে। কিন্তু এ কি, মাঠে তো মানে 203 জনকে পর্যন্ত নামাতে পারেননি। আর 8 জন যারা ইলেকশন পিটিশন করেছে, তার মধ্যে খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রয়েছে। তার মানে বাকি সাপোর্টে কে? 7 জন। তাহলে আজকে তৃণমূল কংগ্রেসের যে পরিণতি আপনারা দেখছেন, তার রাতারাতি সব কেমন যেন হয়ে গেল ভেঙে চুরমার। আজ অভিষেক ব্যানার্জি চাইলেও কি সামাল দিতে পারছে না? আজকে অভিষেক ব্যানার্জিকে কি করতে হচ্ছে? দিল্লিতে গিয়ে সাংসদ পদ খারিজ করা হোক আবেদন করতে হচ্ছে, লড়াই করতে হবে। আর এই সমস্ত মামলা, এই যে মামলা, কি হবে? এ ঝুলে থাকবে। 2021 সালে যখন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে হারান, তখনও কিন্তু মামলা হয়েছিল, মমতা ব্যানার্জি মামলা করেছিলেন। তো আজও কি সুরাহা হয়েছে? তার মানে এই মামলাগুলি লেন্দি হয়, ঝুলে থাকে। এটার মানে আপনারা ফার্স্ট ট্র্যাকে মামলা হয়ে গেল, রেজাল্ট দেখে নিলেন তা কিন্তু নয়।
তার মানে সংগঠন যদি আজকে তৃণমূল কংগ্রেসের পাশে থাকতো তাহলে রাতারাতি এই পরিবর্তনটা হতো না। আজকে তৃণমূল কংগ্রেসকে ছেড়ে যাবার যে বাহার আপনারা দেখছেন, তারা কারা? তারা চেয়ারম্যান, তারা এমএলএ, তারা সাংসদ, অর্থাৎ তারা প্রত্যেকে নেতা মন্ত্রী, মানে বলতে পারেন বড় বড় নেতা হয়ে গেছে। সেই নেতারা তৃণমূল কংগ্রেসের হাত ছেড়ে বেরিয়ে গেছে। কিন্তু শুনছেন যে তৃণমূল কংগ্রেসের ওই অমুক জায়গার বা অমুক টাউন প্রেসিডেন্ট ছেড়ে বেরিয়ে গেল, তৃণমূল কংগ্রেসের অমুক সেক্রেটারি ছেড়ে বেরিয়ে চলে গেল, শুনছেন না তো? নামও শুনিনি, শুনছেনও না। সংগঠন সংগঠন ততটাই ইম্পর্টেন্ট, মানে নেতা মন্ত্রী হয়ে গেলে ল্যাজ গজিয়ে যায়, এটা বুঝতে হবে, এটা ফ্যাক্ট। আর সংগঠনের মানুষ ততটাই ইম্পর্টেন্ট কারণ সংগঠনকে প্রায়োরিটি দিতে হবে। অন্যান্য যে সমস্ত রাজ্যে বিজেপি সরকার রয়েছে সেই প্রত্যেকটা রাজ্যে আপনারা দেখবেন যে সংগঠনকে এবং আরএসএস কে ততটাই প্রায়োরিটি দেওয়া হয় যতটা কি নেতা মন্ত্রীকে দেওয়া হয়। যার রেজাল্টে আপনারা কি দেখলেন যে রাজ্যে যখন বিজেপি নতুন ঘাঁটি পুঁততে এসেছিল আমাদের পশ্চিমবঙ্গে, তখন আমরা দেখেছি 2021-এ যাদেরকে উড়ে নিয়ে গিয়ে জয়েনিং করানো হয়েছে, যারা মেবি জিতেছিল এবং বিজেপি 77টা মতো সিট পেয়েছিল, সেটা যেতে যেতে মানে 5 বছর কাটতে কাটতে 70-এ নেমেছিল। মানে যে 7-8 জন একটু হেলে ডুলে ছিল তারাই কিন্তু উড়ে পালিয়ে গেছে, বাকিরা থেকে গেছিল। 2024-এ যখন ভয়ঙ্কর ঝড় বিজেপির ওপর দিয়ে গেল তখন 12 জন সাংসদই থেকে গেছিল। 12 জন জিতেছে, তারা থেকে গেছে, মানে কিছু করার নেই, আমাদেরকেই থাকতে হবে, আমরাই চলবে, এইভাবেই থেকেছে। তো আজ যে সরকার পরিবর্তন হয়েছে সেখানে মানুষের ভূমিকা তো রয়েছেই, কিন্তু নেতা মন্ত্রীর ফেসে ভোট পড়েছে তা কিন্তু নয়। সংগঠনের একটা ভয়ঙ্কর ভূমিকা রয়েছে, মানে যথেষ্ট ভূমিকা রয়েছে, তাদের 5 বছর ধরে খাটনির ভূমিকা রয়েছে, তাদের প্রতিদিন লাইফ রিস্ক নেবার ভূমিকা রয়েছে, সোশ্যাল মিডিয়ারও ছোটখাটো ভূমিকা রয়েছে, আর তার মধ্যে আরএসএস এরও ভূমিকা রয়েছে, যারা বাড়িতে বাড়িতে গিয়ে ডোর টু ডোর ভিজিট করেছে। আমরা হরিয়ানা, দিল্লি, মহারাষ্ট্র প্রত্যেকটা ইলেকশন দেখেছি, সেখানে আরএসএস এর ভূমিকা দেখেছিলাম। এবার এক্সপেকটেশনও ছিল যে বেঙ্গলে আরএসএস নেমে গেছে, এতগুলো শাখা করছে, এতগুলো মিটিং করছে, তার মানে ছিল তো ভূমিকা। রেজাল্ট আউটের পর জানলাম তা তো নয়, তার আগে থেকেই আমরা খবর করতাম। তাহলে আমি বলতে কি চাইছি যে সংগঠনকে পাত্তা না দিলে তৃণমূল কংগ্রেসের মতো রাতারাতি শেষ হয়ে যাবে দল, আর সংগঠনকে পাত্তা দিলে তবেই কিন্তু দলটা চলবে। আর বিজেপি বেসিক্যালি তাই করে থাকে। কিন্তু আজ বর্তমান পরিস্থিতিতে আমরা কি দেখলাম? এবিপি আনন্দের একটা খবর দেখছি যেখানে আমার অত্যন্ত লজ্জা এবং অত্যন্ত খারাপ লাগছে, যেখানে এত কথা চলছে, এত চর্চা চলছে, যেখানে শ্রমিক ভট্টাচার্যের একটা কথা, একটা লাইন যে ভালো তৃণমূল বলাতে সেই ব্যক্তি পুরো ট্রল হয়ে গেলেন। মানে মানুষের ইমোশন আর মানুষ কোন দিকে রয়েছে সেটা কিন্তু বিজেপি খুব ভালোভাবে জানে, শীর্ষ নেতৃত্ব খুব ভালোভাবে জানে। তারপরেও যদি এরকম টাইপের ব্লান্ডার মিস্টেক করা হয়, অর্থাৎ অর্জুন সিং যে কাজটি করেছেন সেটা এক্সপেক্টেড ছিল না, অথচ তিনি করেছেন। আর তার উত্তরে কৌস্তব বাগচি বুঝিয়ে দিয়েছেন যে আমি কিন্তু বিজেপির পুরনো নেতা কর্মীর সাথেই রয়েছি, আমি সংগঠনের সাথেই রয়েছি, হতে পারি আমি এমএলএ কিন্তু আমার এখনো ডানা গজায়নি, আমি এখনো উড়বো না, আমি মাটিতেই থাকবো। সেই কারণে তিনি অর্জুন সিং থাকা অবস্থায়, ওনার উপস্থিতিতে, অর্থাৎ একজন ক্যাবিনেট মিনিস্ট্রির উপস্থিতিতে তিনি সেই ফুটবলের প্রোগ্রাম ছেড়ে বেরিয়ে চলে গেলেন, কারণ অর্জুন সিং এর সাথে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন চেয়ারম্যান উপস্থিত ছিলেন। সে প্রাক্তন চেয়ারম্যান 1 মাস আগে বা 2 মাস আগে হয়েছেন তা নয়, 1 সপ্তাহ আগে দল ছেড়েছেন। আর তারপর 1 সপ্তাহ আগে দল ছাড়ার পর যদি সেই ব্যক্তি অর্জুন সিং এর পাশে এসে দাঁড়িয়ে যান, তাহলে সেটা সেই সমস্ত কর্মীদের কাজ, এবং যে কর্মীরা বিজেপিকে আনার জন্য জান দিয়ে লড়েছে এবং রেজাল্টে যদি তৃণমূল জিততো তাহলে তাদের ধরে মাথা থাকতো না, সেই কর্মীদের কতটা লজ্জা লাগবে, কতটা খারাপ লাগবে, কেন তারা প্রতিবাদী হচ্ছে। আর সেই কর্মীদের পাশেই আজকে নেতার মতো দাঁড়ালেন কৌস্তব বাগচি, প্রোগ্রাম ছেড়ে বেরিয়ে চলে গেলেন। অর্জুন সিং এর কাছে এটা এক্সপেক্টেড ছিল না। আমি একটি ছোট্ট ভিডিও আপনাদের সামনে চালাই, দেখুন একবার অর্জুন সিং কি, কৌস্তব বাগচি কি বললেন দেখুন। সাধারণ কর্মী সমর্থকদের এখানে ভীষণ ইম্পর্টেন্ট যে তাদের আবেগকে পাত্তা দেওয়া। দেখুন, আমার সাধারণ কর্মী সমর্থকদের এখানে আবেগের যেখানে সেখানে আমার পক্ষে এখানে থাকা অসম্ভব। গত সপ্তাহে ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান পদ থেকে, ভালো করে শুনবেন, হ্যাঁ আমি আরেকবার চালাই। আমার সাধারণ কর্মী সমর্থকদের এখানে আবেগের যেখানে সেখানে আমার পক্ষে এখানে থাকা অসম্ভব। গত সপ্তাহে ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন উত্তম দাস, কাউন্সিলর পদ ছাড়েন।
দল থেকেও ইস্তফা দেন এই তৃণমূল নেতা। এই প্রেক্ষাপটে রবিবার উত্তম দাসের বাড়িতে যান প্রাক্তন দলীয় সতীর্থ বর্তমানে বিজেপি সরকারের মন্ত্রী অর্জুন সিং। ও হ্যাঁ, এই ব্যক্তির বাইকটা আমি নিলাম না, কিন্তু এটা মানা যায় না। কৌস্তব বাগচি যে প্রতিবাদটি করলেন তিনি বেরিয়ে চলে গেলেন। আশা করছি মাইক ঠিকঠাক শোনা যাচ্ছে, কমেন্টে বলবেন। তো কৌস্তব বাগচি যে প্রতিবাদটি করলেন সেটা যথাযোগ্য জবাব দেওয়া ছিল, এবং অর্জুন সিং এর কাছে এই ভূমিকা এক্সপেক্টেড নয়। অর্থাৎ এক সপ্তাহ হয়েছে যে উত্তম দাস সবে সবে প্রাক্তন চেয়ারম্যান হয়েছেন, তার আগে সুবিধাভোগী ছিলেন, তৃণমূলের হয়ে এনজয় করছিলেন, চেয়ারম্যান পদে বসেছিলেন, পুরসভার চেয়ারম্যান, কম ব্যাপার? বিরাট ব্যাপার। তো সেই চেয়ারেই বসেছিলেন। আজ বিভিন্ন পুরসভায় কিন্তু দুর্নীতির তদন্ত স্টার্ট হয়েছে, বিভিন্ন জায়গায় অডিটের দাবি করা হচ্ছে। মানে সেই জায়গায় দাঁড়িয়ে এক সপ্তাহ আগে দল চেঞ্জ কেন বলবো, দল চেঞ্জের বিরাট ইচ্ছে। মিডিয়া যখন জিজ্ঞেস করছেন উত্তম দাসকে যে আপনি তো তৃণমূল ছেড়ে দিয়েছেন এক সপ্তাহ আগে, চেয়ারম্যান পদ থেকে রিজাইন করে দিয়েছেন, তাহলে আপনি কি বিজেপিতে যাবেন? না, সেটা সেই নিয়ে আলোচনা হয়নি। ইচ্ছে আছে, মুখে নাই। কারণ এখন বিজেপি বলছে আমরা নেবো না, তো আজ নেবে না, কাল নেবে, 1 মাস পর, 3 মাস পর, 6 মাস পর নিতেই পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে উত্তম দাসের এটা মানা যায় যে তিনি পদত্যাগ করেছেন, তার বিজেপিতে আসার ইচ্ছে রয়েছে। কিন্তু অর্জুন সিং যিনি ওনার বাড়িতে পৌঁছে গেলেন, এটা কিন্তু যে দপ্তর ওনাকে দেওয়া হয়েছে, যে মন্ত্রী উনি হয়েছেন, সেই পদের কিন্তু অমর্যাদা করা। আপনি কর্মী বা তাদেরকে ভুলে গিয়ে, বিজেপির সেই লোকদেরকে ভুলে গিয়ে, দেখুন এখানে বলতে গেলে অনেক কথা বলা হয়। অর্জুন সিং এর যদি ভূমিকায় আমি পার্টিকুলারলি ধরে থাকি, তাহলে আমি এটা বলতেই পারি যে উনি একবার টিএমসি এসেছেন, একবার বিজেপি এসেছেন, আবার টিএমসি, আবার বিজেপি। তো বিজেপিতে এসে যে আপনি মন্ত্রিত্ব পেয়েছেন, এটা বিশাল ব্যাপার। যে নেতা কর্মীরা, যদি বিজেপির নেতা কর্মীরা আপনার প্রতি রেগে থাকে, তাহলে তাদের রাগ জাস্টিফাইড, তাদের রাগ করা উচিত। তারপরেও বিজেপি এতটা মর্যাদা দিয়েছে, বিজেপির উচ্চ নেতৃত্ব এতটা মর্যাদা দিয়েছে যে আপনি পরিবহন মন্ত্রী হয়েছেন, পরিবহনের মতো দপ্তর পেয়েছেন, অথচ আপনি কি করলেন? একজন তৃণমূল কংগ্রেসের সদ্য ছাড়া পুরো চেয়ারম্যান তার বাড়িতে পৌঁছে গেলেন। এটা শোভা পায়? মানে আমার চোখে তো ভীষণ কটু লাগে। এটা মানুষ কিভাবে নেবে আমার জানা নেই, কমেন্টের মাধ্যমে জানাবেন। তো কৌস্তব বাগচিও পুরো বিষয়টাকে ঝেড়ে ফেলে দিলেন। আজ যদি আমি আপনাদেরকে আরো একটু গ্রাউন্ড বলে থাকি, মানে গ্রাউন্ড রিয়ালিটি বলে থাকি, তাহলে আমরা একটুখানি মুর্শিদাবাদে চলে যাই না? মুর্শিদাবাদের কথা বলতে বুঝে গেলেন যে সেখানে বিজেপির ভোট কম হওয়ারই কথা। মুর্শিদাবাদের মতো জায়গার নাম নিলে বুঝে গেলেন যে সেখানে যে 8টা সিট বিজেপি পেয়েছে, ভবিষ্যতে তা কমার চান্স রয়েছে, বাড়ার তো চান্স নেই। কারণ এটা ম্যাক্স টু ম্যাক্স সিট মুর্শিদাবাদ থেকে বিজেপি বের করেছে। তো সেই মুর্শিদাবাদের মধ্যে মুর্শিদাবাদ বিধানসভা রয়েছে, যেখান থেকে গৌরী শঙ্কর ঘোষ 2021-এও জিতেছিলেন, বিজেপির জেলা সভাপতিও ছিলেন, এবং তারপর তিনি এইবারও সায়নী সিংহ রায়, যার ফ্যামিলি রাজনৈতিক পরিবার, তিনি তৃণমূল কংগ্রেসের দাপুটে একজন নেত্রী হিসেবে, একদম নন ফেস হিসেবে পরিচিত, ফ্যামিলিও সেই রাজনৈতিক পরিবার, সেই মহিলাকে হারিয়ে গৌরী শঙ্কর ঘোষ জিতে সেই কবে থেকে। আর তিনি যখন জেলা সভাপতি ছিলেন 2021-এর আগে, তখনও কিন্তু সংগঠনের, আমার কাছে যা রিপোর্ট রয়েছে, যা শোনা যায়, তাতে যথেষ্ট ভালো সংগঠনকে চালিয়েছিলেন। কিন্তু তারপরেও উনি পূর্ণ মন্ত্রিত্ব পেয়েছেন। কোনো মন্ত্রিত্বই ছোট নয়, আমি বলছি না কোনো মন্ত্রিত্ব ছোট, কিন্তু কিসের দায়িত্ব দেওয়া হলো? লাইব্রেরির উন্নয়ন আর ব্যাকওয়ার্ড ক্লাসের উন্নয়ন। ভেরি গুড। কিন্তু পরিবহন দপ্তরও পাওয়ার মতো যোগ্য ব্যক্তি ছিলেন ইনি। কারণ মুর্শিদাবাদ বিধানসভার কথা যখন বলছি, গৌরী শঙ্করের সিট এরকম সিট, মানে পার্থক্য আমি বুঝিয়ে দিই, যে মুর্শিদাবাদের মতো যদি দুটো সিটকে কম্পেয়ার করি, একটা হচ্ছে বড়োয়া আর একটা হচ্ছে মুর্শিদাবাদ বিধানসভা, যদি এরম বলে থাকি, আমি কম্পেয়ার করে থাকি, তো সেই বড়োয়াতে 40% মুসলিম সম্প্রদায়ের লোক থাকার পরেও বিজেপির নেতাদের মাইন্ডে এটা ছিল যে জিতবে তো। অথচ মুর্শিদাবাদ বিধানসভায় গৌরী শঙ্কর ঘোষের এলাকাতে কনফিডেন্স এতটা ছিল যে বাকি সিট হেরে যেতে পারে এটা জিতবার, যেখানে মুসলিম সম্প্রদায়ের পার্সেন্টেজ 48%। সংগঠনকে এইভাবে ধরা ছিল, অথচ মন্ত্রিত্ব উনি পেয়েছেন, কিন্তু লাইব্রেরি এবং ব্যাকওয়ার্ড ক্লাসের উন্নয়নের মন্ত্রিত্ব পেয়েছেন। সেই জায়গায় অর্জুন সিং তো দারুণ মন্ত্রিত্ব পেয়েছেন এপার ওপার করে, ফ্যাক্ট। পরিবহনের মতো দপ্তর পেয়ে তারপর আপনি যে ভূমিকাটি করলেন, মানে ভূমিকা দেখালেন, আপনি পুরো চেয়ারম্যানের বাড়িতে চলে গেলেন, যে সদ্য প্রাক্তন হয়েছেন, একদম নতুন, তাকে আপনি ফুটবল খেলার প্রোগ্রামে নিয়ে চলে এলেন। তো সেখানে কৌস্তব বাগচির মতো নেতাদের বিরোধ দেখানো দারুণ ব্যাপার। এটা হলো সেই সমস্ত কর্মীদেরকে সম্মান জানানো, যে সমস্ত কর্মীরা মাঠে নেমে বিজেপির জন্য খেটেছে। আর আজ আমি আপনাদের সামনে একটু তেতো সত্যি তুলে ধরি, কারণ এটা জানার দরকার। তৃণমূল কংগ্রেস হেরে গেছে, শেষ হয়ে গেছে, এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। আজ যদি বিজেপি এই জায়গায় থাকতো, তাহলে ঢোল পেটাতো বিজেপি।
এই কারণেই বলছি, কারণ নেতা মন্ত্রীদের এপার ওপার দেখছেন, তারা স্বার্থপর, তারা নিজেদের সুবিধা বুঝছে, সেই কারণে দিল্লিতে এমপি ভাঙছে, এমএলএ ভাঙছে। কিন্তু অ্যাকচুয়াল গ্রাউন্ডে ভোটার যারা ভোট দিয়ে পাওয়ার দেয় তাদের পরিস্থিতি কি? তো এই রকম প্রায় 50টা আসন রয়েছে যেখানে বিজেপি আর তৃণমূলের মধ্যে 10,000-এর নিচে জয়ী হওয়ার পার্থক্য। মানে বিজেপি মাত্র, মানে এইরকম পার্থক্য রয়েছে যে বিজেপি আর তৃণমূলের মধ্যে তৃণমূল হেরেছে এরকম 50টা সিট রয়েছে যেখানে পার্থক্য হচ্ছে 10,000-এরও কম মার্জিন। তাছাড়া আমি যদি আরেকটু ডিটেলসে যাই, তাহলে এইরকম 30টা আসন রয়েছে যেখানে 10,000, মানে তাও বা একটুখানি 10,000 বলছি, এটা তো আরো নিচে, মানে 5,000-এর নিচে মার্জিন। ভোট তো টিএমসি তে পড়েছে ভাই, অস্বীকার করলে হবে না।